হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দোকানে বসেই ভিডিওটা শুরু করলাম। দেখো বিভৎস গরম পড়েছে, আর আমার দোকানে না পাখা নেই। কি হারে ঘেমেছি দেখতেই পেলে। এখন খালি মনে হচ্ছে জল খাই আর বসে থাকি। তবে হাওয়াটা দিলে অতটা কষ্ট হয় না, পুরো ওপেন দোকান, তার সামনে চেয়ার পাতা থাকে, বসি। আর এখানে ওই যে টিস্যুগুলো থাকে না, ঠান্ডা হয় মুখটায় দিলে, নামগুলোও ভুলে যাচ্ছি। ওই টিস্যুটাই বার করলাম, ওটা দিয়ে মুখটা মুছলে না বেশ একটু ঠান্ডা লাগে। গরমকালে মানে হালকা পোশাক, চুলটাকে টঙের উপর বেঁধে এইভাবেই আসি দোকানে। কোনো সাজগোজ নয়, কিচ্ছু নয়। তাই দিনের বেলা তো দোকানটা খুলি না, খুললেও বসা যাবে না। প্রথমত দোকানটা হচ্ছে টিনের, তাই তাপটা ভীষণ থাকে। গত বছরও এই সময় দোকানে বসেছি, মানে মুখ চোখের খুব খারাপ অবস্থা হয়ে যেত। তারপর বন্ধ করে দিলাম বসা, কারণ দেখো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েই তো সব কিছু করছি। বাই চান্স যদি আবার বিপদের মুখে পড়ে যায়, তাহলে সবাই আমার সাথে সাথে অসুবিধার মধ্যে পড়বে। আমি তো কষ্ট পাবই, তার সাথে সাথে আমার সাথে সম্পর্কিত যারা, তাদেরও কষ্ট হবে। আর যে আমাকে নিয়ে দৌড়ঝাঁপ করবে তার কষ্ট হবে সব থেকে বেশি। আর সংসারের সব কিছুই এলোমেলো হয়ে যাবে। সবাই যে যার জায়গায় ঠিকঠাক থাকলে তবেই তো সুন্দরভাবে সব কিছু করাও যায় আর ভালোও লাগে। আর এই দেখো একটা ছোট পাখা, এই পাখাগুলো খুব হালকা, এটা আমাকে একজন গিফট করেছে। তাহলে কতজন আমার কথা ভাবে বলো তো। এরম ছোট ছোট পাওয়ার মধ্যে কত ভালো লাগা মিশে থাকে। উপহার যে সবসময় দামি হতে হবে তা কিন্তু নয়। উপহারের মধ্যে ভালোবাসা মিশ্রিত যে উপহার, সেটাই হচ্ছে সব থেকে বড় দামি উপহার। তবে যে কোনো বিপরীত আবহাওয়ার মধ্যেও যে যার কাজ শেষে করে চলে। রাস্তা দিয়ে যে যার কাজে চলে যাচ্ছে, আমিও আমার কাজ করে যাচ্ছি। এখন কোনো কাস্টমার নেই, তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছি। দোকানে বসে কত কি উপভোগ করি দেখো। এই যে কুকুরগুলো, এদের খেলাগুলোকেও আমি উপভোগ করি। নিজের জগতে ওরা ওদের মতো করে বিচরণ করছে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। তবে ওরা বোঝে কে ওদের ভালোবাসে, কে ওদের ভালোবাসে না। আর ঘড়ির কাঁটা দেখেছো কটা এখন? 11:40। তা আমার এই দোকানের সামনে না এদের নিত্য আনাগোনা। কেন বলো তো? আমার দোকান থেকে বিস্কিট কিনে একে অনেকে খেতে দেয়, তাই। রাত 11:45, এখনও সেলুনে চুল কাটা হচ্ছে, ফেসিয়াল হচ্ছে। তাহলে দেখো মানুষ সময়ের মতো চলে না। মানুষ সময়টাকে তার প্রয়োজন মতো ব্যবহার করে। তার যখন সময় হয় তখন সেই মতো সে সেই কাজটা করে। জল খাবার নিয়ে বসেছি, একদম পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, এত বিভৎস গরম পড়েছে। আর্ধেক খাওয়া হয়ে গেছে, রুটি সবজি। আর দেখো শশাটা খেয়েছি আর্ধেক খাওয়ার পর, দেখছি তেঁতো, তাও এটাকে আমি খাবো, ফেলবো না। জীবনেও সব কিছুকেই হজম করতে হবে, আর হজম না করতে পারলেই অসুস্থতা, দুর্বলতা যেরকম হয় আমাদের জীবনে চলার পথে সেরকমই হবে। এমন ক্যান্সার পেশেন্ট বলে আমার না সেরকমভাবে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান নেই। তবে আমি এরকম অনেক ক্যান্সার পেশেন্টকে শুনেছি, আসলে যার যেরকম সেই অনুযায়ী তো খাওয়া দাওয়া হয়, যে যেগুলো পাতলা খোলা সেই সব ফল খাওয়া যাবে না। তবে আমাকে ডাক্তার সেরকম কোনো রেস্ট্রিকশান দেননি, সব কিছুই খেতে বলেছে। পুষ্টিকর খাবার, ঘরোয়া খাবার যেগুলো, সেগুলোই আমি খেতে পারবো এবং সেরকমই খাই। আমাদের সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা কিছু রান্নাবান্না হয় সেগুলোকে পেটটা ভরে খাই, তাহলে পুষ্টিটা সেই থেকেই পাওয়া যায়। আর যদি আমি খাওয়া দাওয়া না করতে পারি, তখন ওই বাইরের খাবার বা জুস, বিভিন্ন ওই যে প্রোটিন সমৃদ্ধ, যে এখন তো বিভিন্ন রকমের উঠে গেছে, সেই প্রোটিন এক্সট্রা অনেক কিছু আছে, সেই রকম খাবার কিন্তু তখন খেতে হয়। তা আমি খেতে পারি বলে আমাকে আর ওই বাইরের
ওই প্যাকেটবন্দি খাবারই বলো বা যেগুলো তৈরি করা বিভিন্ন বাইরের যে খাবারগুলো, সেগুলোকে আমার খেতে হয় না। তবে একটা সময় যখন কেমো দিয়েছি তখন প্রতিদিন একটা করে আয়রনের ট্যাবলেট খেতে হতো। কেমো দিলে না শরীরে আয়রনটা কমে যায়, আসলে হিমোগ্লোবিনটা কমে যায়। তাই যা কিছুই হোক, যেরকমই রান্নাবান্না হোক, টাইমের মধ্যে নিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করি। তবে গরম পড়েছে, গরমে তো এমনিতেই মানুষের খাওয়া দাওয়া একটু কমে যায়। আর গরমে টক দইটা খাওয়া খুব ভালো, টক দইটা গরমকালে খাই। আর ডিম সেদ্ধ এগুলো তো প্রত্যেকটা বাড়িতেই হয়, আলাদাভাবে আমার জন্য কিছু বানিয়ে খাই না। আর ঘরোয়া রান্না বান্না তো বেশি তেল মশলাযুক্ত হয় না, সে মাঝে মাঝে হয় রে, আর সেটা ওগুলো খাই। যাক, খেয়ে দিয়ে নিয়ে অল্প রান্না আছে, মানে ভাতটা বসাবো দুপুরের, একটা তরকারি করবো, সেটা করলেই মোটামুটি সকালের কাজকর্ম শেষ হয়ে যায়। তারপর তো টুকটাক কাজ থাকে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট। দেখো ওইদিকে ভাতের ফ্যান উপর দিয়ে দিয়েছি, তবে বাসনপত্র পড়ে আছে। আর এদিকে খাবার টেবিলে সব খাবার রেডি করা, খালি খাবার অপেক্ষা। তার ফাঁকেই ছেলে স্নান করতে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো। এক এক সময় না এক একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আসে। দেখো, জীবনে তো অনেককেই হারিয়ে ফেলি। আমার জীবনে আমি অনেককে হারিয়েছি। তবে আমার যখন বিয়ে হয় তখন শ্বশুরমশাই ছিলেন না, উনি গত হয়েছিলেন। আমার হাজব্যান্ডের যখন 4 বছর বয়স তখন শ্বশুরমশাই গত হয়েছিলেন। তা আমি তো তাকে দেখিনি, তার ছবিই দেখেছি। তবে বিয়ের পর আমি শাশুড়িকে হারিয়েছি, বড় ননদকে হারিয়েছি। আর বাপের বাড়িতে আমি প্রথম হারালাম দাদুকে। তবে দাদু মারা যাওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মারা গেছে। তাই দাদু, নকাকা, আমার মেজো জেঠিমা আমি হারিয়েছি, তখন মনটা হাহাকার করে উঠেছে। খুব প্রিয়জনকে হারানোর বেদনা যে কতটা, সে যার হারিয়েছে সেই বোঝে। কিন্তু আবার সময় সব কিছুকে ভুলিয়ে দিয়েছে, ধাতস্থ হতে শিখে গেছি, জীবনে আবার গতিময়তা আনতে শিখে গেছি। তো সময় না সব কিছুকে ভুলিয়ে দেয়। তাই এক এক সময় মনে হয় যে আমি তো অতিরিক্ত কিছু নয়, যে আমি থাকলে বা গেলে কারোর জীবনে কিছু এসে যাবে, তা কিন্তু নয়। জীবন থেকে যখন ছুটি নিয়ে নেব তখন হয়তো কিছুদিন মানুষ আমার জন্য হাহাকার করবে, আমার জন্য তার কষ্ট লাগবে। হয়তো বা কোনো কোনো সময় যখন আমার আলোচনা উঠে আসবে তখন হয়তো অবচেতন মন থেকে আমি তার চেতন মনে চলে আসব, আবার অবচেতন মনে চলে যাব। এইভাবেই চলতে থাকবে। এক একটা সময় হবে যখন মানুষ আমাকে ভুলে যাবে, তার স্মৃতির মণিকোঠায় আমার যে চিত্রটা ছিল সেটা ম্লান হয়ে আসবে। এরকমই তো চলতে থাকে। তাই আমি যেমন কারোর যাওয়াতে আসাতে যেমন আমার কিছু হয় না, সময় সব কিছুকে ভুলিয়ে দেয়, সেরকম প্রত্যেকের ক্ষেত্রেই এরকমই হতে থাকে। তাই কে শেষ দিন পর্যন্ত থাকে? যদি আমরা বলি যে আমি আমার নিজের সাথে লাস্ট দিন পর্যন্ত থাকি, তাহলে হয়তো আমাকে অনেকে স্বার্থপর বলবে, বাবা শুধু নিজের জন্যই বাঁচে, তা কিন্তু নয়। সব কিছুর মধ্যে থেকে সব থেকে আমার কাছে আমার প্রিয় হচ্ছে আমার আমৃত্য। আমার থেকে বেশি প্রিয় আর কেউ হয় না। কেন হয় না তা বলি কি আমি সন্তানকে ভালোবাসি না, আমার স্বামীকে ভালোবাসি না, আমার বাবা মাকে ভালোবাসি না, আমার যারা প্রিয়জন তাদেরকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। কিন্তু সঙ্গ আমি কার দিই? একমাত্র আমার সাথে আমি সারাক্ষণ থাকি, আর কারোর সাথে নয়। যে যার কাজে চলে যায়, আমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। কিন্তু আমি কি আমার নিজের থেকে বিচ্ছিন্ন হতে পারি? কখনোই না। একটু চিন্তা করে দেখবে, তাহলে আর নিজের কথা ভাবতে মনে হবে না যে আমি স্বার্থপর। এরকম চিন্তা ভাবনা আসে এক এক সময় মনের মধ্যে। তাই এক এক সময় মনে হয় হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে আমার এরকম চিন্তা ভাবনা আসছে, নয়তো মনে হয় যে হয়তো আমার বয়স হয়ে যাচ্ছে তাই আমার এরকম চিন্তা ভাবনা আসছে। আবার মনে হয় যে না, বিভিন্ন রকম পরিবেশের সম্মুখীন হচ্ছি বলে আমার এরকম সমস্যা।
বা এরকম চিন্তা ভাবনা আসছে। তবে চিন্তা ভাবনার ব্যাপকতা তো অনেক, এক একজন এক এক রকমভাবে নিজের চিন্তা ভাবনা করে থাকে, আমি এক এক রকমভাবে করি। তা আমার এইসব ভাবনা চিন্তা কি তোমাদের ভালো লাগে? বা এই যে আমার চিন্তার সাথে তোমরা কি একমত? কমেন্টে অবশ্যই জানিও। আর যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলটাকে ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই জানিও, কথা দিও তো অনেক সমস্যাকে কিছুটা হলেও ক্ষীণ করা যায়, চেষ্টা করব সব সময় পাশে থাকা। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। কারণ এবার খেতে দেবো, বাবা বসে আছে, ঘড়ির কাঁটা এখন 2টোর দিকে, আর লেট করলে হবে না।